হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 11-এর কোর্স চ্যাপ্টার থেকে সামনে যে এমসিকিউ সেমিস্টার 1-এর যে পরীক্ষার এক্সাম রয়েছে সেই এক্সামের জন্য এটা পার্ট 1 তৈরি করেছি আমরা। এখানে আমরা 120টা কোয়েশ্চেন এখানে ডিসকাস করব। এই কোয়েশ্চেনগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, যেটা তোমাদের শুধুমাত্র সেমিস্টার 1 এর পক্ষে সহায়ক না, সেগুলো তোমার নিট, জিপমার বা নার্সিং যে কোনো বায়োলজি বেসড এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো দেরি না করে আমরা শুরু করি। এখানে প্রথম কোয়েশ্চেন হচ্ছে, কে প্রথম জীবন্ত কোষ আবিষ্কার করেছিল? তো আমরা জানি যে অ্যান্টন ভন লিউয়েনহুক প্রথম তোমার জীবন্ত কোষ আবিষ্কার করে। অ্যান্টন ভন লিউয়েনহুক প্রথম জীবন্ত কোষ আবিষ্কার করেছিল। রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেছিল, আবার রবার্ট হুক হচ্ছে কি প্রথম মৃত কোষ, কর্কের চিবি থেকে মৃত কোষ আবিষ্কার করেছিল। 2 নম্বর কোয়েশ্চেন বলছে, প্রথম যে কে অণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে কোষ দেখিয়েছিল? প্রথম কে দেখিয়েছিল? রবার্ট হুক। তার সিম্পল একটা মাইক্রোস্কোপের মাধ্যমে সে প্রথম 1665 খ্রিস্টাব্দে যে কোষ দেখিয়েছিল সেই কোষটা ছিল কর্কের ছিপি, অর্থাৎ ডেড সেল। প্রাণীর 3 নম্বর কোয়েশ্চেন বলছে, প্রাণী এবং উদ্ভিদ দেহে গঠিত হয় কোষীয় একক সত্তা সমন্বয়ে। এই মতবাদের প্রবক্তা হলেন কে? প্রত্যেকটা উদ্ভিদ এবং প্রাণী অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত, এক বা একাধিক কোষের সমন্বয়ে গড়েছিল। এটা বলেছিল যে স্লেডেন এন্ড সোয়ান। স্লেডেন ছিল একজন জার্মান বোটানিস্ট এবং সোয়ান ছিল একজন তোমার জার্মান ফিজিওলজিস্ট। জীবনের ভৌত গঠনের মূল ভিত্তি কি? জীবনের 4 নম্বর কোশ্চেন বলছে, জীবনের ভৌত গঠনের মূল ভিত্তি হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কাকে বলা হয়? নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজমকে একসাথে প্রোটোপ্লাজম বলা হয়। 5 নম্বর কোশ্চেন বলছে, প্রতিটি কোষ পূর্বতন কোষ থেকে সৃষ্টি হয়। প্রত্যেকটা কোষ তার আগের কোষ থেকে মাইটোসিস বা মিয়োসিস ডিভিশনের মাধ্যমে তৈরি হয়। এই মতবাদ প্রকাশ করেছিলেন রুডলফ ভার্চাউ। 6 নম্বর কোয়েশ্চেন বলছে, ওমনিস সেলুলা এই কথাটা কে বলেছিলেন? অর্থাৎ সমস্ত কোষ পুরনো মাতৃকোষ উৎপন্ন হয়। আগের কোশ্চেনে যে ছিল প্রতিটি কোষ পূর্বতন কোষ উৎপন্ন হয়, সুতরাং এটা বলেছিল রুডলফ ভার্চাউ। 7 নম্বর কোয়েশ্চেন বলছে, নিচের কোন বিজ্ঞানীদ্বয় কোষতত্ত্ব প্রস্তাবিত করেছিল? কে? স্লেডেন অ্যান্ড সোয়ান। জার্মান দুজন বিজ্ঞানী, স্লেডেন ছিল জার্মান বোটানিস্ট এবং সোয়ান ছিল জার্মান ফিজিওলজিস্ট। 8 নম্বর কোয়েশ্চেন বলছে, সাইটোলজির জনক কাকে বলা হয়? তাহলে ডেফিনেটলি যে প্রথম কোষ আবিষ্কার করেছিল তাকে সাইটোলজির জনক বলা হয়ে থাকবে, সেটা হচ্ছে রবার্ট হুক। 9 নম্বর কোয়েশ্চেন বলছে, কোনটির ক্ষেত্রে কোষতত্ত্ব প্রযোজ্য নয়? একমাত্র ভাইরাসের ক্ষেত্রে কোষতত্ত্ব প্রযোজ্য নয়, কারণ একটা কোষকে কোষ হতে গেলে তার মিনিমাম আয়তন হতে হবে 5000 অ্যাংস্ট্রং। 5000 অ্যাংস্ট্রং সাইজ হলে তবে তার মধ্যে একটা সমস্ত কোষীয় কার্যগুলি সম্পন্ন হতে পারে। কিন্তু ভাইরাসের যে কোষ তার সাইজ হচ্ছে মোটামুটি লেস দেন 3000 অ্যাংস্ট্রং। বলে যে একটা আদর্শ কোষ তবে যে জায়গাটা দরকার সেই জায়গাটা কিন্তু ভাইরাস কোষের মধ্যে নেই। ভাইরাস কোষ অনেক ছোট, তাই ভাইরাসকে অকোষীয় বলা হয়। এবং ভাইরাস এইগুলো বলছে কোষতত্ত্ব মেনে চলে না। 10 নম্বর কোয়েশ্চেন বলছে, কোষ অঙ্গাণুর সম্পূর্ণ গঠন বোঝানোর জন্য যে পদ্ধতি সবথেকে বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তোমার ইলেকট্রন মাইক্রোস্কোপি, অর্থাৎ স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ এবং
ট্রান্সমিশন ইলেকট্রন, বিশেষ করে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ এবং ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা ইলেকট্রনের কোষের মধ্যে ভিতরের গঠন এবং বাইরের গঠন সবচেয়ে ভালো বুঝতে পারি। 11 নম্বর কোয়েশ্চেন বলছে কি 0.2 মাইক্রোমিটারের থেকে ছোট বস্তুকে আলোক অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায় না, কারণ দৃশ্যমান আলোক তরঙ্গদৈর্ঘ্য 39,900 অ্যাংস্ট্রম থেকে 7,800 অ্যাংস্ট্রম এর মধ্যে হয়। শুধুমাত্র 2 ধরনের লেন্স এখানে ব্যবহার করা হয়। অকুলার লেন্সের সব থেকে বেশি বিবর্তন ক্ষমতা 20x, অবজেক্টিভ লেন্সের সবচেয়ে বেশি বিবর্তন ক্ষমতা হচ্ছে কত 100x। এখানে হচ্ছে কি যে দৃশ্যমান আলো কত 380 থেকে মোটামুটি 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে ওয়েভলেন্থ। তো এখানে 0.2 মাইক্রোমিটারে এর থেকে ছোট বস্তুকে আলোক অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায় না, কারণ দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কত 380 থেকে 780 ন্যানোমিটার। এ নম্বর রাইট। 12 নম্বর কি বলছে? 12 নম্বর বলছে টোটিপোটেন্সি কথার অর্থকে, টোটিপোটেন্সি কথার অর্থ একটি কোষ থেকে পূর্ণাঙ্গ জীব সৃষ্টি করার যে ক্ষমতা তাকে বলা টোটিপোটেন্সি। অর্থাৎ একটা কোষ থেকে মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ বায়োটেকনোলজি যে আমরা অণুবিস্তার করেছিলাম, সেই অণুবিস্তারের মাধ্যমে এক নতুন উদ্ভিদ তৈরি করার যে ক্ষমতা প্রত্যেকটা কোষের, তাকে বলা হচ্ছে তোমার টোটিপোটেন্সি। উদ্ভিদের ক্ষেত্রে প্রতিটা কোষের এই ক্ষমতা রয়েছে, কিন্তু প্রাণীর ক্ষেত্রে শুধুমাত্র স্টেম সেল বা ভ্রূণ অবস্থায় যে ইনার সেল মাস পাওয়া যায় সেখানে তারই একমাত্র ক্ষমতা রয়েছে তোমার এই টোটিপোটেন্সি। তারপর হচ্ছে 13 নম্বর কোয়েশ্চেন বলছে নিম্নোক্ত কোন প্রাণীদের কোনটি প্রাণীর দীর্ঘতম কোষ? তো ডেফিনেটলি আমাদের সবচেয়ে বড় কোষ হচ্ছে অস্টিওসাইট, বৃহৎ লিম্ফোসাইট, রড কোষ, নিউরন হচ্ছে আমাদের দীর্ঘতম কোষ। 14 নম্বর কোয়েশ্চেন বলছে কি 14 নম্বর বলছে মানবদের ক্ষুদ্রতম রক্তকণিকা কোনটি? মানবদের ক্ষুদ্রতম রক্তকণিকা হচ্ছে তোমার লিম্ফোসাইট। লিম্ফোসাইট হচ্ছে ক্ষুদ্রতম লিম্ফোসাইট, আর সবচেয়ে বৃহত্তম হচ্ছে মনোসাইট, লার্জেস্ট। যদিও সবচেয়ে স্মলেস্ট হচ্ছে প্লেটলেট বা অনুচক্রিকা, এটা সবচেয়ে ছোট, কিন্তু এখানে যেহেতু অপশন নেই তাই সেটা লিম্ফোসাইট হবে। বৃহত্তম প্রাণী কোষ হলো কি উট পাখির ডিম, সবচেয়ে বড় একটাই কোষ। 16 নম্বর বলছে দীর্ঘতম উদ্ভিদ কোষ কোনটা? রেমি গাছের বাকলের তন্তু, এটা হচ্ছে সবচেয়ে বড় উদ্ভিদ কোষ। এ নম্বরটা। নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম জীবন্ত কোষ? ক্ষুদ্রতম জীবন্ত কোষ নির্দিষ্ট কোষ প্রাচীর থাকবে না, প্রাণী উদ্ভিদ উভয়ের জন্য প্যাথোজেন, সবাইকে রোগ সৃষ্টি করবে, অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারে। এটা হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। এর সাইজ হচ্ছে 0.2 to 0.3 মাইক্রোমিটার। ওকে, এর মধ্যে যেহেতু এর মধ্যে কি থাকে না, কোনো কোষ প্রাচীর থাকে না, তাই এরা কেউ বিভিন্ন রূপ নিতে পারে। এই জন্য এদেরকে বলা হচ্ছে কি প্লিউরোমরফিজম অর্থাৎ পলিমরফিজম বলা হয়। রূপ নিতে পারে। এরা নিউমোনিয়া রোগ তৈরি করে। নেক্সট পেজ চলে যাও। 18 নম্বর কোয়েশ্চেন বলছে প্রোক্যারিওটিক কোষের নিউক্লিওয়েডের নাম হলো। প্রোক্যারিওটিক কোষের নিউক্লিওয়েড বলতে কি হচ্ছে? এখানে নিউক্লিওয়েড হচ্ছে কি নেকেড ডিএনএ, নগ্ন ডিএনএ কে নিউক্লিওয়েড বলা হয়। তো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বা প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কি থাকে? প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কোষের মধ্যে যেহেতু কোনো তোমার নিউক্লিয়াস উপস্থিত থাকে না, তাই ডিএনএটা সাইটোপ্লাজমের মধ্যে থাকে, তখন সেটাকে আমরা নিউক্লিওয়েড বা জেনোফোর বলি। 19 নম্বর বলছে প্রোক্যারিওটিক কোষে থাকে না, কি থাকে না? সাইটোপ্লাজম থাকে না, থাকে। প্লাজমোফোর থাকে না, থাকে। রাইবোজোম থাকে না, থাকে। কিন্তু 70S প্রকৃতির থাকে। এখানে শুধু নিউক্লিয় পর্দা থাকে না। 20 নম্বর কোয়েশ্চেন বলছে কি যে নিম্নলিখিত অঙ্গাণুগুলির মধ্যে প্রোক্যারিওটিক কোষে মোট কতগুলো অঙ্গাণু উপস্থিত থাকে? দেখো, এন্ডোপ্লাজম রেটিকুলাম প্রোক্যারিওটিক কোষে থাকে না। গোলগি বডি প্রোক্যারিওটিক কোষে থাকে না। লাইসোজোম প্রোক্যারিওটিক কোষে থাকে না। মাইটোকন্ড্রিয়া এটা প্রোক্যারিওটিক কোষে থাকে না। মাইক্রোবডির ক্ষেত্রে কি হচ্ছে? মাইক্রোবডিজ এটাও থাকে না। মাইক্রোবডিজ বলতে আমাদের মেনলি হচ্ছে এক ধরনের সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে থাকা বিভিন্ন
প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, দানা থাকে। এবং ভ্যাকুওল, একমাত্র ভ্যাকুওল এই ব্যাকটেরিয়া কোষের মধ্যে থাকে, একটাই থাকে। এবার নিম্নলিখিত গুলির মধ্যে কোন কোষ অঙ্গনটি প্রোক্যারিওটিক কোষ সর্বদা অনুপস্থিত থাকে? তাহলে প্রোক্যারিওটিক কোষ সর্বদা অনুপস্থিত থাকছে কে? সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তবে ওদের ক্ষেত্রে মেসোজোম থাকে, যেটা মেসোজোমকে বলা হয় মাইটোকন্ড্রিয়ার পূর্বপুরুষ। ভুল বিবৃতি নির্বাচন করো। মাইক্রোপ্লাজমা একটা প্রাচীর বিমান, ঠিক আছে। সায়ানোব্যাকটেরিয়াতে ফ্লাজেলাযুক্ত কোষ অনুপস্থিত, সেও ঠিক আছে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে পেপটাইড, ঠিক আছে। পিলি বা ফিম্পি পর্যন্ত ব্যাকটেরিয়া কোষের চলনযুক্ত না, চলনের জন্য শুধু ফ্লাজেল্লা যুক্ত হয়, ফ্লাজেল্লা। পিলি বা ফিম্পি হচ্ছে কি কনজুগেশনের সাহায্যে, কনজুগেশন মানে সেক্সুয়াল যে সম্পর্ক তাকে বলে কনজুগেশন। কনজুগেশন দুটো ব্যাকটেরিয়া পরস্পরের সঙ্গে পিলির মাধ্যমে একটা কনজুগেশন টিউব তৈরি করে, যার মাধ্যমে তারা কি করে নিজের মধ্যে যৌন জনন সম্পন্ন করে। এটা হচ্ছে কনজুগেশন টিউব, এটা কনজুগেশন টিউব। এটা হচ্ছে ভুল অ্যান্সার দেওয়া আছে। ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের মুখ্যত যা দিয়ে তৈরি সেটা হচ্ছে কি পেপটাইড ও গ্লাইকেন। 24 নম্বর কোয়েশ্চেন বলছে, দেখো ব্যাকটেরিয়ার কোষের মুখ্য রাসায়নিক উপাদান হচ্ছে কি টিকোইক অ্যাসিড, লিপিড, মিউরিন এবং সিউডোমিউরিন। তাহলে এখানে হচ্ছে মিউরিন বা মিউরামিক অ্যাসিড, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মুখ্য। তবে হচ্ছে কি ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে এই টিকোইক অ্যাসিড থাকে, যেটা হচ্ছে নেগেটিভলি চার্জ। ব্যাকটেরিয়া কোষের কোষ পর্দার ভাঁজগুলিকে কি বলা হয়? ব্যাকটেরিয়া কোষের কোষ ভাঁজকে মেসোজোম বলা হয়ে থাকে। অর্থাৎ এই যে ব্যাকটেরিয়ার যে কোষ রয়েছে, কোষ পর্দাগুলো ভিজুয়াল এরকম ভাঁজ হয়ে গেল, এই ভাঁজটাকে বলা হচ্ছে তোমার মেসোজোম। 26 নম্বর বলছে কোন গঠনটি ব্যাকটেরিয়াতে মাইটোকন্ড্রিয়া সম্পন্ন করে? এটা মেসোজোম কাজ করে, কারণ মেসোজোমের মধ্যে সাইটোক্রোম অক্সিডেজ এনজাইম থাকে, যেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার আইডেন্টিফাইং এনজাইম, অর্থাৎ শুধুমাত্র মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে। তাই এই মেসোজোমকে মাইটোকন্ড্রিয়ার পূর্বপুরুষ বলা হয়, সাইটোক্রোম অক্সিডেজ। নিম্নলিখিত কোনটি মেসোজোমের একটি রূপ? ভেসিকল, ল্যামেল্লা, টিউবিউল এবং সবকটি। অবশ্যই এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে ভেসিকল, টিউবিউল এবং সবকটি। 28 নম্বর কোয়েশ্চেন কি বলছে? দেখো বলছে নিম্নলিখিত কোনটি মেসোজোমের কাজ? কোষ প্রাচীর তৈরি করা, ডিএনএ প্রতিলিপিকরণ ও আপত্যবোজ ডিএনএ সরবরাহ করা এবং এ এবং বি উভয়। নেক্সট হচ্ছে 29 নম্বর কোয়েশ্চেন কি বলছে? দেখো বলছে নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি শ্বসন প্রক্রিয়া, ক্ষরণ প্রক্রিয়া এবং উৎসেচকের কার্যকরী তল বৃদ্ধিতে সাহায্য করে? এখানে আছে মেসোজোম। গ্লাইকোকালিস হচ্ছে কোষ পর্দার বাইরের দিকে একটা স্তর। মেসোজোম যে শ্বাস উৎসেচক থাকে তার নাম হচ্ছে সাইটোক্রোম অক্সিডেজ। 31 নম্বর কোয়েশ্চেন বলছে নিচের কোনটি প্রোক্যারিওটিক কোষের বংশগত বৈশিষ্ট্যগুলি ধারণ করে? তো প্রোক্যারিওটিক কোষের বংশ ধারণ করে ডিএনএ বা জেনোফোর, যেটাকে নগ্ন ডিএনএ বলি বা নিউক্লিওয়েড বলা হয়। 32 নম্বর বলছে নিম্নলিখিত কোনটি ইউক্যারিওটিক কোষে থাকে না? ইউক্যারিওটিক কোষে থাকে না, ডেফিনেটলি এখানকার নিউক্লিওয়েড থাকে না। 33 নম্বর কোয়েশ্চেন বলছে যে অঙ্গাণুটি প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক উভয় কোষে দেখা যায় তার নাম হচ্ছে কি? প্রোক্যারিওটিক কোষে দেখতে পাওয়া যাচ্ছে, আবার ইউক্যারিওটিক কোষে দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে কি? সেটা রাইবোজোম। কিন্তু প্রোক্যারিওটিক কোষ সেটা হচ্ছে 70s প্রকৃতির, ইউক্যারিওটিক কোষ হচ্ছে 80s প্রকৃতির হয়। 34 নম্বর বলছে নিম্নলিখিতের মধ্যে কোনটি ইকোলাই এবং ক্লামাইডোমোনাসে পৃথক নয়? রাইবোজোম, কোষ প্রাচীর, ক্রোমোজোম গঠন, কোষ পর্দা। কারণ ইকোলাই হচ্ছে তোমার প্রোক্যারিওটিক কোষ আর ক্লামাইডোম হচ্ছে ইউক্যারিওটিক কোষ, যেটা হচ্ছে তোমার সবুজ শৈবাল। তাহলে ইউক্যারিওটিক কোষ, তাহলে রাইবোজোম আছে ঠিকই, কিন্তু রাইবোজোমের ক্ষেত্রে 70s আর 80s প্রকৃতির হচ্ছে। কোষ প্রাচীর এখানে তো ইকোলাইতেও আছে, কিন্তু ইকোলাই কোষ প্রায় পেপটাইডোগ্লাইকান দিয়ে তৈরি, এটা সেলুলোজ হেমোসেলুলোজ দ্বারা তৈরি। ক্রোমোজোমের গঠন, ক্রোমোজোমের গঠন কি হচ্ছে? এর প্রকার নন হিস্টোনিক, এর প্রকার হিস্টোনিক দ্বারা গঠিত। আর কোষ পর্দা সবই
তাহলে কোনটা পৃথক নয়? এখানে সে সবগুলো পৃথক, রাইবোজোম 70s আর ক্লামাইডোমোনাস হচ্ছে রাইবোজোম 80s প্রকৃতির। তারপর হচ্ছে কোষ প্রাচীর কত? কোষ প্রাচীর হচ্ছে তোমার ইকোলাইয়ের ক্ষেত্রে তোমার পেপটাইডোগ্লাইকান দিয়ে তৈরি, আর ক্লামাইডোমোনাসের ক্ষেত্রে সেটা সেলুলোজ দিয়ে তৈরি থাকে। ক্রোমোজোম গঠন, এখানে হিস্টোন প্রোটিন থাকে না এবং এটা নিউক্লিয়েট বা জেনোফোর, এখানে কি নিউক্লিয়াস থাকে এবং হিস্টোন প্রোটিন থাকে। তাহলে একমাত্র কোষ পর্দা যেখানে কোনো পার্থক্য হয় না। 35 নম্বর বলছে কি দেখো, শারীরবৃত্তীয় কাজের তারতম্যের ভিত্তিতে বহুকোষী জীবদের কোষগুলো হলো দেহকোষ, জনন কোষ, প্রোক্যারিওটিক কোষ, মেসোক্যারিওটিক কোষ। মেসোক্যারিওটিক কোষ সাথে ইউক্যারিওটিক কোষ এবং কোনোটি নয়। তাহলে শারীরবৃত্তীয় কাজের জন্য দু রকমের কোষ থাকে, একটা দেহকোষ, একটা জনন কোষ থাকে। দেহকোষ এবং জনন কোষ। 38 নম্বর বলছে, 36 নম্বর, উদ্ভিদ কোষে উপস্থিত জলে দ্রবণ রঞ্জক পদার্থ কোনটা? এটা হচ্ছে অ্যান্থোসায়ানিন। অ্যান্থোসায়ানিন হচ্ছে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা তোমার হচ্ছে মানে ভায়োলেট কালার হয়, পিঙ্ক ভায়োলেট কালার, অ্যান্থোসায়ানিন। তারপর হচ্ছে কি বিষম জ্যান্থোফিলদের হলুদ কালার, ক্লোরোফিল হচ্ছে সবুজ কালার, ক্যারোটিন হচ্ছে তোমার রেড, ক্যারোটিন হচ্ছে রেড কালার পিগমেন্ট, জ্যান্থোফিল ইয়েলো কালার পিগমেন্ট, ক্লোরোফিল হচ্ছে গ্রিন কালার পিগমেন্ট, আর অ্যান্থোসায়ানিনটা মেনলি ভায়োলেট কালার। বিষম জোড়াটি নির্বাচন, মিথানোজেন প্রোক্যারিওট, মিথানোজেন ব্যাকটেরিয়া প্রোক্যারিওট, প্রোটিস্টা ইউক্যারিওটস, ঠিক আছে। বৃহৎ কেন্দ্রীয় ভ্যাকুল প্রাণীকোষ, গ্যাস ভ্যাকুল সবুজ ব্যাকটেরিয়া। যেখানে প্রাণীকোষের ক্ষেত্রে ভ্যাকুলটা খুব স্মল, খুব ছোট হবে, অনেক সময় নাও থাকতে পারে, সুতরাং ভুল অংশে হচ্ছে সি নাম্বারটা। এরপর আমরা চলে যাচ্ছি যে কুসুম তৈলবিন্দু মিশ্রিত দানা রঞ্জক কণা হলো কোষের সজীব উপাদান, কোষের প্রোটোপ্লাস্ট, কোষের নির্জীব উপাদান এবং হচ্ছে কোষের নির্জীব উপাদান আর নিউক্লিয়াস। ডেফিনেটলি এগুলো হচ্ছে কুসুম। কুসুম মানে হচ্ছে ভ্রূণের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। তৈলবিন্দু এগুলো সঞ্চিত খাদ্যবস্তু, নিঃসৃত দানা, রঞ্জক কণা যেটা কালার নির্ধারণ করে, সবগুলো হচ্ছে কি কোষের নির্জীব উপাদান। তারপর হচ্ছে 39 নম্বর বলছে, নিম্নলিখিত কোনটি ইনক্লুশন বডি? ইনক্লুশন বডি কি এগ্রিগেট বা মানে যখন পার্টিকেল অফ প্রোটিন এগ্রিগেট হবে একসাথে, তখন সেটাকে ইনক্লুশন বডি বলা হয়। এটা হচ্ছে কি এগ্রিগেটেড পার্টিকেল অফ প্রোটিনের অংশগুলো যখন একসাথে জমা হবে তখন সেটাকে ইনক্লুশন বডি বলা হয়। তাহলে এগুলো কি ফসফেট দানা, সায়ানোফাইসিয়ান স্টার্চ দানা, গ্লাইকোজেন দানা এবং গ্লুকোজ দানা। 9 নম্বর, এটা গ্লুকোজ ইনক্লুশন বডি ও 9, এটা বলছে 9। ইনক্লুশন বডিটা আসলে কি, এরা হচ্ছে যখন প্রোটিনের দানাগুলো একসাথে তোমার জমা হবে তখন সেটাকে ইনক্লুশন বডি বলা হয়। তো এখানে হচ্ছে এটা কি হবে, একটা গ্লুকোজ হবে, সে ফসফেট দানা হতে পারে, সায়ানোফাইসিয়ান দানা হতে পারে, গ্লাইকোজেন দানা হতে পারে, কিন্তু গ্লুকোজ হবে না। 40 নম্বর হচ্ছে, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ইনক্লুশন বডি সম্পর্কিত সঠিক বিবৃতি নয়? এরা সাইটোপ্লাজম অবস্থিত সঞ্চিত বস্তুকে সংরক্ষিত রাখেন, এরা কোনো পর্দাবেষ্টিত নয়, এরা খাদ্যবস্তু গ্রহণে অংশগ্রহণ করে এবং হচ্ছে এরা সাইটোপ্লাজমে মুক্তভাবে থাকতে পারে। তাহলে এরা হচ্ছে কোনটা ঠিক নয়? এরা সাইটোপ্লাজম সঞ্চিত বস্তুকে সংরক্ষিত রাখে, সাইটোপ্লাজমের যে খাদ্যবস্তু সঞ্চিত, ঠিক আছে। এরা কোনো পর্দাবেষ্টিত নয়, কোনো পর্দা থাকে না, সেও ঠিক আছে। এরা খাদ্যবস্তু গ্রহণে অংশগ্রহণ করে, নট খাদ্যবস্তু গ্রহণে অংশগ্রহণ করে, সাইটোপ্লাজমের অংশ। এরা সাইটোপ্লাজমে মুক্তভাবে থাকতে পারে, ওই জন্য সাইটোপ্লাজমের অংশ এরা। তো অ্যান্সার হচ্ছে সি। 41 নম্বর বলছে, কোষ পর্দার একক পর্দা মডেল বিবরণ দেন বিজ্ঞানী রবার্টসন। ইউনিট মেমব্রেন বা পিএলপি মডেল বলে, প্রোটিন, লিপিড, প্রোটিন তিনটে মিলিয়ে একটা ইউনিট মেমব্রেন তৈরি হয়। সিঙ্গার নেসেল ফ্লুইড মোজাইক মডেল দিয়েছিল। কোষ পর্দার তরল মোজাইক মডেল দিয়েছিল কে? সিঙ্গার এবং নিকলসন। কোষ পর্দার ফ্লুইড গঠনের কারণ কি? এটা হচ্ছে তোমার কার্বোহাইড্রেট, লিপিড, গ্লাইকোলিপিড এবং পলিস্যাকারাইড। এটা মেন হচ্ছে কি লিপিড। কারণ কি হয় যে এই লিপিডের কোষ পর্দার গঠনটা কেমন, এরকম ভাবে তো চলে গেছে, এটা এইভাবে। এই গঠনটা হওয়ার প্রধান কারণ হচ্ছে লিপিডের যে
জল আকর্ষী এবং জল বিকর্ষী ধর্ম রয়েছে সেই ধর্মগুলো। যেমন জলের মধ্যে যদি এক ফোঁটা তেল ফেলা হয় তাহলে কি হয়, তেলটা এরকম গোল আকৃতি ধারণ করে জলে ভাসতে থাকে। এর কারণটা কি? কারণ আসলে এটা কি হয়, এর হাইড্রোফিলিক হেডগুলো রয়েছে, সেই হাইড্রোফিলিক হেডগুলো তোমার বাইরের দিকে চলে এবং হাইড্রোফোবিক টেলগুলো ভিতরের দিকে চলে আসে। কারণ এই টেলগুলো হচ্ছে কি, টেলগুলো হচ্ছে লং হাইড্রোকার্বন চেন, কিন্তু এই হেডটা হচ্ছে যেখানে ফসফেট থাকে যেটা হচ্ছে তোমার হাইড্রোফিলিক। এটা হচ্ছে হাইড্রোফোবিক, জল বিকর্ষী। এই জল আকর্ষণ জল বিকর্ষী ধর্মের জন্য তারা কি হয়, যে টেলগুলো জল থেকে পালিয়ে এসে ভিতর দিকে ঢুকে পড়ে এবং বায়ুগুলো জলের দিকে থাকে। 44 বলছে কোষ পর্দা গঠনের তরল মোজাইক মডেলের কথা মাথায় রেখে বলো লিপিডের এক স্তর থেকে অন্য স্তরে লিপিডের প্রোটিনের ফ্লিপ ফ্লপ চলন। অর্থাৎ ধরুন এই লিপিডটা এখান থেকে এখানে চলে আসলো, এই লিপিডটা এখান থেকে এখানে চলে গেল, বা হয়তো এই লিপিডটা এখানে আসলো, এই লিপিডটা এখানে চলে গেল। চলনের ব্যাখ্যা অনুসারে নিম্নে প্রদত্ত বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক? যখন প্রোটিন ফ্লিপ ফ্লপ করতে পারে তখন লিপিড পারে না। যখন লিপিড ও প্রোটিন কেউ ফ্লিপ ফ্লপ করতে পারে না। লিপিড এবং প্রোটিন উভয়ের সঙ্গে ফ্লিপ ফ্লপ করতে পারে। যদিও লিপিড খুব কম ফ্লিপ ফ্লপ করতে পারে, প্রোটিন পারে না। তাহলে হচ্ছে ফ্লিপ ফ্লপ হচ্ছে তোমার বলছে যদিও লিপিড খুব ফ্লিপ ফ্লপ, কোনটি সঠিক? তাহলে লিপিড ফ্লিপ ফ্লপ করতে পারে, প্রোটিন ফ্লিপ ফ্লপ করতে পারে না, কারণ প্রোটিন স্ট্রাকচারগুলো অনেকটাই বড়, যার ফলে কি হয় এই চ্যানেলগুলো এবার হচ্ছে বড়, তাই এরা ফ্লিপ ফ্লপ করতে পারে না, কিন্তু লিপিডগুলো এক জায়গা থেকে আরে যেতে পারে। 45 নম্বর বলছে কি দেখো ফ্লিপ ফ্লপ চলন পরীক্ষিত কোয়ান্টাম ক্লোরোফিল অণুগুলোর মধ্যে, কোষ পর্দা লিপিড অণুগুলোর মধ্যে, কোষ পর্দা প্রোটিন অণুর মধ্যে, কোষ পর্দা তার কোষ পর্দা যে লিপিড অণুগুলো থাকে সেই লিপিড অণুগুলোর মধ্যে তোমার ফ্লিপ ফ্লপ মানে পাশাপাশি মুভমেন্ট হচ্ছে বা এক স্তর থেকে অন্য স্তরে মুভমেন্ট হতে পারে। তারপর 46 নম্বর বলছে কি দেখো 46 নম্বর বলছে কি যে কোষ পর্দার আধুনিক মতবাদ অনুযায়ী মানে সিঙ্গার নিকলসনের মতবাদ অনুযায়ী কোষ পর্দার গঠন হলো নিরবিচ্ছিন্ন লিপিড দ্বিপর্দার মধ্যে বাইরের দিক থেকে ভিতরের একদিক থেকে প্রোটিন বিক্ষিপ্তভাবে থাকে। তারপর বলছে কি বিক্ষিপ্তভাবে থাকে। বাইরের দিকে নিরবিচ্ছিন্ন প্রোটিন স্তরের সঙ্গে নিরবিচ্ছিন্ন লিপিড দ্বিস্তর উপস্থিত থাকে না, নিরবিচ্ছিন্ন প্রোটিন দ্বিস্তর থাকে। বাইরের দিক থেকে নিরবিচ্ছিন্ন প্রোটিন স্তরের সঙ্গে নিরবিচ্ছিন্ন লিপিড দ্বিস্তর উপস্থিত থাকে। ভিতরের দিকে নিরবিচ্ছিন্ন প্রোটিন স্তরের সঙ্গে নিরবিচ্ছিন্ন লিপিড স্তর উপস্থিত থাকে, লিপিড দ্বিস্তর। তো লিপিডের দুটো স্তর থাকছে, ফসফোলিপিডের এই দুটো, ফসফোলিপিড বাই লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার। এবার বলছে নিরবিচ্ছিন্ন লিপিড দ্বিপর্দার মধ্যে বাইরের দিক থেকে ও ভিতরের একদিকে থেকে প্রোটিন বিক্ষিপ্ত। এক হচ্ছে প্রোটিন ইন্টিগ্রাল প্রোটিন হিসেবে থাকে, আরেকটা কিছু প্রোটিন থাকে যেগুলো উপরের দিকে থাকে বা নিচের দিকে থাকতে পারে। সেটা এটা এই আনসারটা রাইট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 47 কি বলছে কোষ পর্দার বৈশিষ্ট্য হচ্ছে কি এরা প্রভেদক ভেদ্য, অর্থাৎ সবকিছুকে অ্যালাউ করে না। এরা কোনো জিনিসকে ভিতরে প্রবেশ করতে দেয়, আবার কোনো জিনিসকে ভিতরে প্রবেশ করতে দেয় না। বিজ্ঞানী ওভারটনের মতে কোষ পর্দা এক স্তর লিপিড গঠিত, দ্বিস্তর লিপিড অণু গঠিত, ত্রিস্তর লিপিড অণু গঠিত। তাহলে কোষ পর্দা হচ্ছে ওর মতে কোষ পর্দা হচ্ছে এক স্তর লিপিড অণু দ্বারা গঠিত। 49 নম্বর বলছে কোষ পর্দা গঠনের প্রধান উপাদানগুলো কি? কোষ পর্দা গঠনের প্রধান উপাদান মিউকোপলিস্যাকারাইড, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড। কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড এই তিনটে দিয়ে সবচেয়ে বেশি পরিমাণে থাকে, সবচেয়ে বেশি থাকে তোমার কি প্রোটিন সবচেয়ে বেশি থাকে, তারপর থাকে লিপিড, তারপর থাকে কার্বোহাইড্রেট। তার 50 নম্বর কোয়েশ্চেন বলছে প্লাজমা মেমব্রেন প্রদত্ত কোন ধরনের লিপিড উপাদানের আধিক্য লক্ষ্য করা যায়? অবশ্যই ফসফোলিপিডের মধ্যে সবচেয়ে বেশি আধিক্য লক্ষ্য করা যায়। 51 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কোষ পর্দার প্রধান কার্বোহাইড্রেট উপাদানটি কি? ফিউকোজ, মিউকোপলিস্যাকারাইড, এওবি উভয় এবং অলিগোস্যাকারাইড। তাহলে কোষ পর্দার প্রধান কার্বোহাইড্রেট যে রয়েছে, কোষ পর্দার প্রধান কার্বোহাইড্রেট কোনটা? সেটা হচ্ছে তোমার এ এবং ফিউকোজ এবং মিউকোপলিস্যাকারাইড দুটোই, অর্থাৎ সি অ্যান্সার।
52 নম্বর কোয়েশ্চেন বলছে নিম্নলিখিত কোন প্রোটিনগুলো কোষ পর্দার মধ্যে আংশিকভাবে বা পুরোপুরি থাকে, আংশিকভাবে বা পুরোপুরি দুটোই থাকে। পেরিফেরাল প্রোটিন অর্থাৎ কোষ পর্দা যদি হয় এটা, তো যেগুলো ভিতরের দিকে প্রবেশ করে থাকবে সেগুলো ইন্টিগ্রাল প্রোটিন, আর যেগুলো বাইরের দিকে থাকবে সেগুলো হচ্ছে পেরিফেরাল প্রোটিন। তো বলছে কোনগুলো আংশিক বা পুরোপুরি, আংশিকভাবে থাকছে তোমার সঙ্গে কি আংশিক, এটা হচ্ছে পেরিফেরাল, পেরিফেরাল, আর এটা হচ্ছে ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল। তাহলে অ্যান্সার হচ্ছে কি আংশিক বা পুরোপুরি ভাবে, আংশিক বা পুরোপুরি ভাবে। তো এটা অ্যান্সার এ অবধি দুটো হবে। আংশিক থাকছে কোনটা, পেরিফেরাল প্রোটিনগুলো, আর সম্পূর্ণভাবে হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিনগুলো। তারপরে 53 নম্বর বলছে কোষ পর্দার উপরে অবস্থিত বাহক কণগুলি হলো কি, বাহক কণগুলো হচ্ছে পরিধিস্থ প্রোটিন, অন্তঃস্তরীয় প্রোটিন, এটা পরিধিস্থ প্রোটিন থাকবে। 53 নম্বরটা হচ্ছে কি অন্তঃস্তরীয় প্রোটিন। 54 নম্বর বলছে কি কারণে কোষ পর্দার তরল প্রকৃতির প্রয়োজন, কোষের বৃদ্ধি, এন্ডোসাইটোসিস, ক্ষরণ, এন্ডোসাইটোসিসই হওয়ার কথা, এন্ডোসাইটোসিস, এন্ডোসাইটোসিস। প্লাজমা মেমব্রেন নিয়ন্ত্রণ করে কোষের বাইরে কোষীয় পদার্থ যাওয়া, শুধুমাত্র জলের গমন করা, জল এবং দ্রাবকের বেশিরভাগ ঢোকা, এটা সব কিছু জল একটা কোষের মধ্যে যা দরকার সেগুলো যাতায়াতকে নিয়ন্ত্রণ করে হচ্ছে কোষ পর্দার প্রধান কাজ। 56 নম্বর কোয়েশ্চেন বলছে নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি কোষ পর্দার লিপিড দ্বিস্তরের মধ্যে থাকা ট্রান্সমেমব্রেন প্রোটিন সম্পর্কিত তথ্য, অর্থাৎ একটা কোষের মধ্যে যে ট্রান্সমেমব্রেন প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন থাকবে তাদের সম্পর্কে কোনটা সঠিক বলছে এটা। প্রাণীকোষে এ ধরনের প্রোটিন অনুপস্থিত থাকে। ট্রান্সমেমব্রেন প্রোটিনের ক্ষেত্রে বলছে প্রাণীকোষে এ ধরনের প্রোটিন থাকে না। বলছে এ ধরনের প্রোটিন চ্যানেল প্রোটিন হিসেবে কাজ করে, ডেফিনেটলি এটা কি কোনো কিছু প্রবেশকে নিয়ন্ত্রণ করে। ওকে, তো বি নম্বর অ্যান্সারটা কারেক্ট। সিম্পোর্ট কি, সিম্পোর্ট যখন একই দিকে, অর্থাৎ সিম্পোর্ট মানে একই, যখন ধরনের এই চ্যানেল প্রোটিনের মাধ্যমে কোন একটা জিনিস, কোন দুটো জিনিস একই দিকে যাবে তখন সেটা হচ্ছে সিম্পোর্ট। অর্থাৎ এটা একটা সিম্পোর্টটা হচ্ছে কি এক ধরনের তোমার সক্রিয় পরিবহন। সিম্পোর্ট 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 হচ্ছে সক্রিয় পরিবহন, দুটো জিনিস যখন একই দিকে যাবে তখন সেটা সিম্পোর্ট। পছন্দমূলক ভেদ্যতাকে দেখা যায় কোষ পর্দাতে, পছন্দমূলক ভেদ্যতা দেখতে পাওয়া যাচ্ছে কোথায়, কোষ পর্দার মধ্যে। 59 নম্বর কোয়েশ্চেন বলছে যখন একটি বাহকের সাহায্যে দুইটি পদার্থের অণু কোষ পর্দার মধ্য দিয়ে একই দিকে প্রবাহিত হয় তখন তাকে আমরা সিম্পোর্ট বলি। প্রদত্ত কোনটি কোষ পর্দার বহির্বৃদ্ধি নয়, মাইক্রোভিলি, ল্যামেলি, ডেসমোজোম, মেসোজোম। তাহলে কোষ পর্দার বহির্বৃদ্ধি মানে কোষ পর্দার বাইরের দিকে বৃদ্ধি পাচ্ছে, সেটা মাইক্রোভিলি হতে পারে, ল্যামেলি হতে পারে, মেসোজোম থেকে, ডেসমোজোম হবে না। ডেসমোজোম হচ্ছে দুটি পাশাপাশি অবস্থিত দুটি কোষের সাইটোপ্লাজমের মধ্যে যে এ হয়, কোষটির বহির্বৃদ্ধি নয়, বাইরের দিকে বৃদ্ধি না। অর্থাৎ কোষটা কি হচ্ছে, এটা ধরেন আমাদের কোষ, এটা সাইটোপ্লাজম, এটা হচ্ছে কোষের মধ্যে সংযোগ যে পথ সেটাকে বলা হচ্ছে ডেসমোজোম। ডেসমোজোম। তো মাইক্রোভিলি হচ্ছে কোনটা, মাইক্রোভিলি হচ্ছে এরকম ভাবে তোমার ফিঙ্গার লাইক রয়েছে, ক্ষুদ্রান্তে আমাদের পাওয়া যায়। ল্যামেলি হচ্ছে কোষটা একটা কোষ, কোষটা ভিতরের দিকে ভাবে তোমার বেড়ে যাচ্ছে, ল্যামেলি তৈরি করছে এভাবে। তাহলে কি হবে এটা, মেসোজোম এবং ডেসমোজোম বলা হচ্ছে। আচ্ছা তাহলে অ্যান্সার ডেসমোজোম করে, এটা মেসোজোম না করে ডেসমোজোম, ডেসমোজোম। তাহলে প্রদত্ত কোনটি কোষ মেসোজোম কোনটা হলো যেখানে কোষ পর্দার ভিতরের দিকে বাড়ছে, বাইরের দিকে না হলে ভিতরের দিকে বাড়ছে, ব্যাকটেরিয়া কোষের ক্ষেত্রে মেসোজোম। তাহলে এটা অন্তবৃদ্ধি। 61 নম্বর বলছে কি নিম্নে প্রদত্ত কোষ পর্দা সম্পর্কিত বিবৃতিগুলোর মধ্যে সঠিকভাবে আলোচনা করা। নিষ্ক্রিয় পরিমাণ দ্বারা সোডিয়াম, পটাশিয়াম, আয়ন কোষ পর্দা বরাবর প্রবাহিত হয়। ভুল। কোষ পর্দা 60 to 70% তৈরি করে প্রোটিন। ভিতরের দিকে মেরুজ প্রান্ত সহ লিপিডগুলো দ্বিস্তরে সজ্জিত থাকে। ভিতরের দিকে মেরুজ প্রান্ত হিসেবে লিপিডগুলো দ্বিস্তরে সজ্জিত থাকে।
আর হচ্ছে কি কোষ পর্দা তরলমজ্জার মডেলের সিঙ্গার নিকাশ, তাহলে ডি নম্বর অবশ্যই কারেক্ট অ্যান্সার। আর সোডিয়াম পটাশিয়াম পাম্প হচ্ছে যে এটা একটা কোষ পর্দা চ্যানেল প্রোটিন, যেখানে একদিকে বাইরেতে ভিতরের দিকে সোডিয়াম যাবে বা ভিতর থেকে বাইরের দিকে পটাশিয়াম যাবে, এবং এখানে এনার্জি খরচ হবে সেটা এটিপি থেকে এডিপি ফর্মেশন হবে। এর নাম হচ্ছে Na+K+ ATPase। তারপর 65 নম্বর বলছে দেখো কোন ধরনের কোষান্তর সংযোগ কলাদের মধ্যে বিভিন্ন পদার্থের নির্গমন বন্ধ করতে, বিভিন্ন আয়ন ও অনুপার্শ্ববর্তী কোষের মধ্যে পরিবহন দ্বারা সমন্বয় করতে সাহায্য করে, যথাক্রমে গ্যাপ জাংশন এবং অ্যাডহেয়ারিং জাংশন, যথাক্রমে টাইট জাংশন এবং গ্যাপ জাংশন। আসলে কি হয়, দুটো কোষের মধ্যে কি হয়, পরস্পরের সঙ্গে এদের মধ্যে সংযোগ স্থাপন হয়। তো এখানে কি হয়, যেখানে মাঝে মধ্যে গ্যাপ জাংশন থাকে, আবার মাঝে মধ্যে টাইট জাংশন থাকে। টাইট জাংশন মানে যেখানে পরস্পরের সঙ্গে খুব টাইট ভাবে যুক্ত থাকে, যাতে লিকেজ না হয়, এটাকে বলে টাইট জাংশন। আর যেখানে তোমার দুটোর মধ্যে ফাঁকা স্থান থাকবে বা এরকম ধরনের পথ থাকবে যার মাধ্যমে জিনিসের আদান প্রদান হবে, তাকে বলা হয় গ্যাপ জাংশন। তো যতক্ষণ টাইপ তার কোন কোষান্তর সংযোগ কলাদের মধ্যে বিভিন্ন পদার্থের নির্গমন বন্ধ করতে বিভিন্ন আয়ন পার্শ্ববর্তী, তাহলে একটা বন্ধ করছে আর একটা কি পার্শ্ববর্তী কোষের মধ্যে পড়ে দিল, একটা বন্ধ করে দিল, টাইট ভ্যালিকে বন্ধ করে দিল, একটা পথ তৈরি করলো, টাইট জাংশন এবং গ্যাপ জাংশন। মসৃণ ও হৃদপেশিতে মানে আমাদের স্মুথ মাসেল এবং কার্ডিয়াক মাসেল কোষ জাংশন বোঝানো হয় যার দ্বারা, তা হলো গ্যাপ জাংশন, টাইট জাংশন, ডেসমোজোম এবং জোনুলা অ্যাক্লুডেন্স। এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে তোমার এ নাম্বারটা, অর্থাৎ গ্যাপ জাংশন। গ্যাপ জাংশনের কাজ হলো নিকটবর্তী কোষগুলিকে একত্রিত কাছে ধরে রাখতে সাহায্য করা, পাশাপাশি কোষগুলোর মধ্যে যোগাযোগ স্থাপন সহজতর করা। এই সহযোগের স্থাপন সম্ভব হয় যখন আয়ন, ক্ষুদ্র অণু, কিছু বৃহৎ অণু স্থানান্তরের জন্য পাশাপাশি কোষের সাইটোপ্লাজম সংযুক্ত থাকে। তো এখানে বি নাম্বার বললাম, গ্যাপ জাংশন মানে কি, দুটো কোষের মধ্যে যে কোষ পর্দা রয়েছে তার মধ্যে গ্যাপ রয়েছে, যার ফলে কেউ ওদের মধ্যে ছোট ছোট অণুগুলো আদান প্রদান ঘটে। নেক্সট কোয়েশ্চেন 65 বলে ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? ছত্রাক কাইটিন দ্বারা তৈরি থাকে। 66 নম্বর হচ্ছে মাইসেলি গঠন পরিলক্ষিত হয় কোষ প্রাচীরে, প্লাজমা পর্দায়, মাইক্রোটিউবুলে, নিউক্লিয়াসে। এটা আসলে কি হয়, মাইসেলিটা কি? মাইসেলি হচ্ছে ছোট ছোট অংশ। মাইসেলি যেটা হচ্ছে কি ব্যাকটেরিয়া মাইসেলি গঠন হয় তোমার কোথায়, সেটা হচ্ছে কোষ প্রাচীরের মধ্যে মাইসেলি গঠন, যেখানে 100 থেকে 170টি সেলুলোজ অণু সমান্তরালভাবে বিন্যস্ত হয়ে 100 থেকে 170টি সেলুলোজ অণু সমান্তরালভাবে বিন্যস্ত হয়ে এই মাইসেলি গঠন করে। কোথায়? কোষ প্রাচীরে। 67 নম্বর বলছে ব্যাকটেরিয়ার স্লাইম স্তর এবং ক্যাপসুল যার দ্বারা রূপান্তরী রূপ গ্লাইকোক্যালিক্স, কোষ পর্দা, কোষ প্রাচীর, টোনোপ্লাস্ট। ডেফিনেটলি সেটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স। কোষ পর্দার ব্যাকটেরিয়ার কোষ পর্দার বাইরের দিকে যে উপাদান থাকে তাকে স্লাইম স্তর বা গ্লাইকোক্যালিক্স বলে। গ্লাইকোক্যালিক্স যখন খুব লুজলি অ্যাটাচ থাকে, যখন খুব আলগাভাবে অ্যাটাচ থাকে তখন সেটা হচ্ছে স্লাইম স্তর, আর খুব টাইটলি যখন থাকে তখন সেটা হচ্ছে ক্যাপসুল। গ্লাইকোক্যালিক্সের পুরু এবং শক্ত আবরণীকে বলা হয় ক্যাপসুল। ওকে, এবং গ্লাইকোক্যালিক্সের হালকা আবরণ যা প্রতিকূল অবস্থায় শক্ত হয়ে ক্যাপসুল গঠন করে তাকে বলা হচ্ছে গ্লাইকোক্যালিক্সের হালকা আবরণ যা প্রতিকূল অবস্থায় সেটা স্লাইম স্তর, সেটা অবশ্যই স্লাইম স্তর হচ্ছে অ্যান্সার। তাহলে গ্লাইকোক্যালিক্স কি হচ্ছে কি, গ্লাইকোক্যালিক্স দুরকম হতে পারে। গ্লাইকোক্যালিক্স হচ্ছে কোষ পর্দা, এটা ব্যাকটেরিয়া কোষের বাইরের দিকে যে একটা আবরণ থাকে তাকে সেই আবরণটাকে বলা হচ্ছে আমাদের, মানে কোষ পর্দার বাইরের দিকে যে আবরণ থাকে, বিশেষ করে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেমন ইকোলাই, এদের ক্ষেত্রে কি হচ্ছে, এই আবরণটা যদি শক্ত হয় কোষ পর্দার সঙ্গে থাকে তখন সেটাকে আমরা বলছি ক্যাপসুল, আর যদি হালকা যুক্ত থাকে তবে হচ্ছে স্লাইম স্তর। এই স্লাইম স্তরের প্রতিকূল পরিবেশে সেটা খুব সক্রিয় যুক্ত হয় এবং তৈরি হয় ক্যাপসুল তৈরি করবে। 70 নম্বর কোয়েশ্চেন বলছে, দেখো বলছে কোষ পর্দার বাইরে কিন্তু গ্লাইকোলিক্সের ভিতরে অংশের নাম কি? কোষ পর্দার বাইরে, এটার বাইরে কিন্তু গ্লাইকোলিক্সের ভিতরে এই জায়গার অংশের নামটা কি? ক্যাপসুল,
কোষ প্রাচীর, কোষীয় ধাত্র কোনটি নয়। এটা কি বলছি আমরা 70 নম্বর কোশ্চেনে, এটা বলা হচ্ছে কোষ প্রাচীর। কোষ পর্দার বাইরে কিন্তু গ্লাইকোলাইসিসের ভিতরে, কোষ পর্দার বাইরে আর গ্লাইকোলাইসিসের ভিতরে সেটা কোষ প্রাচীর থাকছে। কোষ প্রাচীরের প্রধান উপাদান কি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে? সেটা পেপটাইড ও গ্লাইকান। পেপটাইড ও গ্লাইকান আবার কি দিয়ে তৈরি থাকে? ন্যাম আর ন্যাগ। ন্যাম আর ন্যাগ, ন্যাম হচ্ছে এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড আর ন্যাগ হচ্ছে এন অ্যাসিটাইল গ্লুটামিন, এবং এরা পরস্পরের সঙ্গে β1,4 গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যুক্ত থাকে। β1,4 গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যুক্ত থাকে। আমরা যে লাইসোজাইম ইউজ করি, পেনিসিলিন ইউজ করি, যেগুলো অ্যান্টিবায়োটিক, সেগুলো কি করে? এই বন্ডটাকে ব্রেক করে দেয়। 71 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কোষ প্রাচীরের সাংগঠনিক অংশে, কোষ পর্দার সাংগঠনিক অংশে কোষ পর্দার মুখ্য উপাদান কি? সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটেট, সুব্রেনুল। এটা হচ্ছে পেকটেট। কোষ প্রাচীরের সাংগঠনিক অংশ, কোষ প্রাচীরের সাংগঠনিক অংশ হচ্ছে বলতে মিডিল ল্যামেলা, মুখ্য উপাদান। সাংগঠনিক মানে মিডিল ল্যামেলা। মিডিল ল্যামেলা কোনটা হচ্ছে? যে দুটো কোষের, ধরেন এটা একটা কোষ এবং এটা একটা কোষ, এই দুটো কোষের মধ্যবর্তী স্থানে, দুটো কোষের মধ্যবর্তী স্থানে এই জায়গাটা তোমার থাকে মিডল ল্যামেলা। এটা কি তৈরি? এটা ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম পেকটেট, ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম পেকটেট দিয়ে তৈরি থাকে। 72 নম্বর হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীরের মুখ্য উপাদান কোনটা? উদ্ভিদের যে কোষ প্রাচীর, সেই কোষ প্রাচীরের মুখ্য উপাদান হচ্ছে সেলুলোজ, ল্যাকটোজ, পেকটোজ, ক্যালোজ। কোষ প্রাচীরের মুখ্য উপাদান হচ্ছে সেলুলোজ। তার উদ্ভিদের কোষ প্রাচীরের মুখ্য উপাদান সেলুলোজ কি দ্বারা গঠিত? এটা হচ্ছে কি β1,4 গ্লাইকোসাইডিক বন্ধনী শৃঙ্খল, শাখান্বিত জাইলোগ্লুকান, এবং আমাদের কোষ প্রাচীরের মুখ্য উপাদান হচ্ছে সেলুলোজ। সেলুলোজ কি? সেলুলোজ একটা গ্লুকোজ, এর একটা ধরনের গ্লুকোজ মলিকিউল, একটা গ্লুকোজ মলিকিউল পরস্পরের সঙ্গে β1,4 গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যুক্ত থাকে। সরি এভাবে আঁকতে হবে না, ওটা হচ্ছে দেখিয়ে দেওয়ার কীভাবে থাকছে। তোমার 1000, 2000, 3000 এরকমভাবে তোমার এগুলো গ্লুকোজ মলিকিউলগুলো পরস্পরের সঙ্গে যুক্ত থাকছে β1,4 গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা। এভাবে তোমার গ্লুকোজগুলো কি হচ্ছে? গ্লুকোজগুলো পরস্পরের সঙ্গে যুক্ত থাকছে। এই যে বিটা 1 নম্বর কার্বন আর 4 নম্বর কার্বনের মধ্যে β1,4 গ্লাইকোসাইডিক বন্ড। এরকম ধরনের 2000, 3000, 5000, 10,000 এরকমভাবে সেলুলোজ পরস্পরের সঙ্গে গ্লাইকোসাইডিক বন্ড যুক্ত হচ্ছে। যুক্ত হওয়ার ফলে একটা লম্বা চেন তৈরি করছে, তাকে বলা হচ্ছে সেলুলোজ। নেক্সট পেজ 74 নম্বর কোয়েশ্চেন বলছে নিম্নলিখিত কোনটি কোষ প্রাচীরের সজীব উপাদান? তাহলে মধু ল্যামেলা, গৌণ কোষ প্রাচীর, প্লাজমাডেসমাটা এবং ফিট। এর মধ্যে সবচেয়ে সজীব উপাদান হচ্ছে কি? সজীব উপাদানটা প্লাজমাডেসমাটার মাধ্যমে কি হয়? দুটো পাশাপাশি দুটো কোষের সাইটোপ্লাজমের মধ্যে পুষ্টি দ্রব্য বা খাবারের আদান প্রদান হয়। আর হচ্ছে কি মধ্য ল্যামেলা কি? এটা দুটো কোষকে পরস্পরের সঙ্গে যুক্ত রাখে। গৌণ কোষ প্রাচীর হচ্ছে যেটা হচ্ছে লিগনিন দ্বারা তৈরি থাকে, এটা লিগনিন দ্বারা তৈরি সবচেয়ে শক্ত অংশ, গাছের ভার বহন করে। আর পিট মানে হচ্ছে যার মধ্যে জল আদান প্রদান ঘটে। তো এখানে একমাত্র প্লাজমাডেসমাটা দুটো কোষের সাইটোপ্লাজমের মধ্যে পুষ্টি দ্রব্যের আদান প্রদান করে, সেটাই হচ্ছে তোমার কি? সেটাই হচ্ছে সজীব উপাদান, বা এগুলো সবগুলো কিন্তু মৃত উপাদান। 75 বলছে কোন মৌলটি কোষ প্রাচীরের মধ্যচ্ছদায় পাওয়া যায়? সেটা ক্যালসিয়াম পেকটেট পাওয়া যায় আর ম্যাগনেসিয়াম পেকটেট পাওয়া যায়। ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম পেকটেট। 76 নম্বর উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের মধ্যচ্ছদা এর প্রধান উপাদান হচ্ছে কি? ক্যালসিয়াম পেকটেট। মধ্য ল্যামেলা হলো কোষ প্রাচীরের বহিস্তর, পাশাপাশি দুটি কোষ প্রাচীরের মধ্যবর্তী স্তর এনোলেজ। এখানে দুটো কোষ প্রাচীরের বহিস্তর বলতে পারা যায়, আবার হচ্ছে তোমার পাশাপাশি দুটো কোষ প্রাচীরের মধ্যবর্তী স্থান, অর্থাৎ এখানে একটা কোষ প্রাচীর, এখানে একটা কোষ প্রাচীর, আর এই জায়গাটায় তোমার থাকছে মিডল ল্যামেলা। তাহলে এটা এ ও বি উভয়। টরাস গঠনটি নিম্নলিখিত কোনটির অংশ?
টোরাস। এটা হচ্ছে কি অ্যানিউলাস, গলগি বস্তু, কোষ পর্দা পিঠ। পিঠ মানে হচ্ছে এই যে জাইলেম রয়েছে, জাইলেমের উপরের দিকে যে ছিদ্র রয়েছে তাকে পিঠ বলা হচ্ছে। এগুলো গঠনটা আসলে কেমন, ধরেন এরকম ভাবে, এরকম ভাবে তোমার দুটো একটা ছিদ্র, এই ছিদ্রের মাধ্যমে কি হয়, আদান প্রদান হয় সবকিছু। এটাকে টোরাস থাকে এখানে। তাহলে কূপ বা পিঠ। নিম্নলিখিত মধ্যে কোন গঠনটি পাশাপাশি অবশ্য দুটি কোষের কার্যকারী পরিবহনের পথ? প্লাজমা ডেসমাটা। প্লাজমা ডেসমাটা কি হচ্ছে, এটা একটা ধরনের কোষ, এর সাইটোপ্লাজমের মধ্যে এরকম ভাবে একটা চ্যানেল তৈরি হচ্ছে, এরকম ভাবে। এটা হচ্ছে প্লাজমা ডেসমাটা। পাশাপাশি দুটো কোষের সাইটোপ্লাজমের মধ্যে যে সংযোগ স্থাপন হয় তাকে প্লাজমা ডেসমাটা বলি। 8 নম্বর বলছে কোষ প্রাচীর দ্বারা জলের পরিবহন পথের নাম হলো, কোষ প্রাচীরের দ্বারা, তাহলে এইটা হচ্ছে এর মাধ্যমে জলের পরিবহন হয় কোষ প্রাচীর এবং কোষ পর্দার মধ্যবর্তী অংশ দিয়ে, সেটা হচ্ছে অ্যাপোপ্লাস্ট পাথওয়ে। আর যখন কি হচ্ছে কোষের সাইটোপ্লাজমের মধ্যে যখন কিছু পরিবহন হবে তখন সিমপ্লাস্ট বলা হয়। যখন দুটো কোষের সাইটোপ্লাজমের মধ্যে পরিবহন হবে তখন সেটা হচ্ছে প্লাজমা ডেসমাটা। আর ভ্যাকুলের বাইরের দিকে যে পর্দা থাকে তাকে টোনোপ্লাস্ট বলা হয়। কি বললাম, তাহলে কোষ প্রাচীর এবং কোষ পর্দার মধ্যবর্তী অংশ দিয়ে যখন জলের পরিবহন ঘটবে তখন সেটাকে বলা হচ্ছে অ্যাপোপ্লাস্ট। যখন সাইটোপ্লাজমের মধ্যে দিয়ে পরিবহন ঘটবে তখন সিমপ্লাস্ট। যখন দুটো পাশাপাশি কোষের সাইটোপ্লাজমের মধ্যে আদান প্রদান হবে সেটা হচ্ছে প্লাজমা ডেসমাটার মাধ্যমে। আর টোনোপ্লাস্ট হচ্ছে ভ্যাকুলের বাইরের দিকে যে আবরণ থাকে তাকে বলে টোনোপ্লাস্ট। 81 বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোন অঙ্গাণুটি এন্ডোমেমব্রেন সিস্টেমের বহির্ভূত? এন্ডোপ্লাজমিক গলগি বস্তু, লাইসোম, মাইটোকন্ড্রিয়া। এটা মাইটোকন্ড্রিয়া আনসার 81। তারপর বলছে কি যে সকল এন্ডোমেমব্রেন বলতে এখানে যেমন নিউক্লিয়াস থেকে কোনো জিনিস তৈরি হওয়ার পর এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আসলো, সেখান থেকে গলগি বস্তুতে আসবে, তারপর লাইসোম ভেসিকল তৈরি করে সেটা কোষের বিভিন্ন অংশে চলে যাবে, এই জন্য এন্ডোমেমব্রেন সিস্টেম বলা হয়। যে সকল কোষ অঙ্গাণু অন্তঃপর্দা এন্ডোমেমব্রেন সিস্টেমের অন্তর্ভুক্ত সেগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া হবে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি কমপ্লেক্স, লাইসোজোম, কোষ গহ্বর, মাইটোকন্ড্রিয়া হবে না এখানে। তাহলে এটা অ্যান্সার হচ্ছে বি নম্বর। নিচের কোনটি এন্ডোমেম তন্ত্র অন্তর্ভুক্ত নয়? তাহলে অন্তর্ভুক্ত নয় কারা? মাইটোকন্ড্রিয়া নয়। তারপর হচ্ছে ক্লোরোপ্লাস্ট না। তাহলে এখানে কি হচ্ছে এন্ডোপ্লাজম বি, ডি অ্যান্ড ই এর অন্তর্গত। এখানে এ আর সি হচ্ছে অন্তর্ভুক্ত, কোনগুলো অন্তর্ভুক্ত নয়? তাহলে এখানে এ মাইটোকন্ড্রিয়া অন্তর্ভুক্ত নয়, সি ক্লোরোপ্লাস্ট, পারক্সিয়াম অন্তর্ভুক্ত নয়, এ সি অ্যান্ড ই, বি নম্বর অ্যান্সার। 84 নম্বর বলছে, দেখো 84 বলছে কি যে নিম্নলিখিত ওর মধ্যে কোন মোট কতগুলো পর্দা বেষ্টিত কোণ? লাইসোজোম এর পর এক পর্দা থাকে, রাইবোজোম এখন পর্দাবিহীন কোষ অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া দ্বিপর্দাযুক্ত, ভ্যাকুল হচ্ছে পর্দাযুক্ত। তাহলে এখানে দেখতে গেলে শুধুমাত্র রাইবোজোম ছাড়া বাকি তিনটি পর্দা বেষ্টিত কোষ অঙ্গাণু। তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল কি কতগুলো পর্দা বেষ্টিত? তাহলে এখানে লাইসোজোম এক পর্দাযুক্ত, মাইটোকন্ড্রিয়া দ্বিপর্দাযুক্ত, ভ্যাকুল এক পর্দাযুক্ত, এখানে শুধুমাত্র রাইবোজোম। তাহলে এখানে তিনটা হচ্ছে পর্দাযুক্ত কোষ অঙ্গাণু। একক পর্দাযুক্ত কোষ অঙ্গাণু হলো কি রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম। না, লাইসোজোম হচ্ছে এক পর্দাযুক্ত কোষ অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া দ্বিপর্দাযুক্ত কোষ অঙ্গাণু, এখানে রাইবোজোম হচ্ছে এক পর্দাযুক্ত কোষ অঙ্গাণু। সরি, রাইবোজোম পর্দাবিহীন কোষ অঙ্গাণু, রাইবোজোম হচ্ছে পর্দাবিহীন কোষ অঙ্গাণু, রাইবোজোম পর্দা কোষ অঙ্গাণু। এখন এ হচ্ছে তোমার লাইসোজোম হচ্ছে এক পর্দাযুক্ত, আর দ্বিপর্দাযুক্ত হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা এক পর্দাযুক্ত, এটা পর্দাবিহীন। 86 নম্বর বলছে পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণুগুলো কারা? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, নিউক্লিয়াস, লাইসোজোম, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, ক্রোমোজোম, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াস, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া। তাহলে এখানে হচ্ছে কি মেইনলি হচ্ছে তোমার রাইবোজোমের মধ্যে কোনো পর্দা থাকে না, তো রাইবোজোম যেখানে রাইবোজোম এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। লাইসোজোম, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, তাহলে এখানে বি নম্বর অ্যান্সারটা কারেক্ট অ্যান্সার হবে। তারপর হচ্ছে 87 বলছে কোনটি পর্দা ঘেরা কোষ অঙ্গাণু নয়? রাইবোজোম পর্দা ঘেরা কোষ অঙ্গাণু না।
কোষের মস্তিষ্ক নামে পরিচিত হচ্ছে নিউক্লিয়াস। বলছে পেরিনিউক্লিয়ার স্পেস। পেরিনিউক্লিয়ার স্পেস বলতে কোষের বাইরের দিকে যে পর্দা রয়েছে সেই বাইরের পর্দা এবং ভিতরের মধ্যবর্তী অংশটাকে পেরিনিউক্লিয়ার স্পেস বলা হয়। অর্থাৎ নিউক্লিয়াসের যে পর্দা সেই পর্দার মধ্যবর্তী অংশ যেটা হচ্ছে পেরিনিউক্লিয়ার স্পেস, যেটা হচ্ছে 10 to 15 ন্যানোমিটার। এবার পেরিনিউক্লিয়ার স্পেস সাহায্য করে ডিএনএ প্যাকেজিং ও নিউক্লিয় রন্ধ্র গঠনে নিউক্লিয়াস সাইটের মধ্যে ব্যবধান সৃষ্টি করতেন। রাইবোজোম আরএনএ সংশ্লেষ করে নিউক্লিওলাস। রাইবোজোম আরএনএ সংশ্লেষ করে নিউক্লিওলাস। নিউক্লিয় রন্ধ্র গঠনে সাহায্য করছে, কারণ এই দেখো এটা পেরিনিউক্লিয়ার স্থান, এখানে এই জায়গাটায় তোমার কি হচ্ছে, এটাকে বলা হয় নিউক্লিয়ার পোর। নিউক্লিয়ার রন্ধ্র, যার মধ্যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে পুষ্টি দ্রব্যের আদান প্রদান ঘটে। তাহলে কি করলো, এই নিউক্লিয় রন্ধ্র তৈরি করতে সাহায্য করছে। 19 নম্বর বি অ্যান্সার। ক্রোম্যাটিন 91। ক্রোম্যাটিন নামটি কে দিয়েছে? রবার্ট ব্রাউন, সোয়ান, ফ্লেমিং অ্যান্ড রামচন্দ্রন। এটা দিয়েছিল কে? ফ্লেমিং, আলেকজান্ডার ফ্লেমিং দিয়েছিল ক্রোম্যাটিন। ক্রোম্যাটিন মানে হচ্ছে কি টিন মানে সুতোর মতো অংশ, ক্রোম মানে কালার। 92 বলছে ক্রোম্যাটিনে আছে ডিএনএ, হিস্টোন প্রোটিন, কিছু নন হিস্টোন প্রোটিন এবং আরএনএ সবকটি। তাহলে কি এর মধ্যে কি রয়েছে? ক্রোম্যাটিন মানে আমাদের ইউক্রোম্যাটিন হেরো ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে ডিএনএও রয়েছে, হিস্টোন প্রোটিনও রয়েছে, নন হিস্টোন প্রোটিনও রয়েছে, সবকটি। তাহলে অ্যান্সার হলো সবকটি। 93 বলছে ভুল জোড়াটি শনাক্ত করে ইউক্রোম্যাটিন। ইন্টারফেস গাঢ় মানে ইউক্রোম্যাটিনটা ইন্টারফেসে হালকা বর্ণ, গাঢ় না হালকা বর্ণ। যখন হেটেরোক্রোম্যাটিন যাব তখন সেখানে বলবো যে ওরা গাঢ় বর্ণ রঞ্জিত করে। নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন, এটা ঠিক আছে। নিউক্লিওজোম হিস্টোন প্রোটিন দ্বারা তৈরি হয় এবং হিস্টোন অক্টোমার দ্বারা। নিউক্লিয়ার রন্ধ্র অ্যানিউলিক। তাহলে এখানে ভুল হচ্ছে কি এ নাম্বারটা। 104 নম্বর বলছে কি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। 104 এর নাম হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কাজ হলো কি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে লিপিড সংশ্লেষ। মসৃণ এটা লিপিড সংশ্লেষ করা। লিপিড সংশ্লেষ করে যেমন সেটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। লিপিড এবং কার্বোহাইড্রেট উৎপাদন নিয়ন্ত্রণ করে কে? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হলো কি করা? ফ্যাট বিপাক করা, ফ্যাটের সংশ্লেষ করা। 107 নম্বর কোশ্চেন। স্টেরয়েড জাতীয় হরমোন ক্ষরণ করে কোষে কোনটির আধিক্য দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক। স্টেরয়েড মানে কি? লিপিড হচ্ছে তোমার কোথায়? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। সরেক পেশিযুক্ত উপস্থিত মসৃণ এন্ডোপ্লাজমিককে সার্কোপ্লাজমিক, অর্থাৎ পেশিকোষের যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে তাকে সার্কোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়ে থাকে। 110 নম্বর হচ্ছে ফ্যাট সংশ্লেষের যে কোষীয় অংশ নেই তা হলো কি? রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ফ্যাট সংশ্লেষে অংশগ্রহণ করে কে? এটা হচ্ছে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওর মধ্যে কে কোন রেটিকুলাম? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কোথায় প্রোটিনের গ্লাইকোজাইলেশন ঘটে? তো প্রোটিনের গ্লাইকোজাইলেশন ঘটে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে। গ্লাইকোজাইলেশনের মাধ্যমে মানে হচ্ছে যে প্রোটিনের সঙ্গে লিপিড যুক্ত হয়। প্রোটিন কি হয়? প্রোটিনের সঙ্গে লিপিড প্রোটিনের সঙ্গে কার্ব যুক্ত হয়। প্রোটিনের সঙ্গে তোমার কার্বোহাইড্রেট যুক্ত হয়। গ্লাইকোজাইলেশন এন্ডোপ্লাজমিক রেটিকুলামে হয়, মানে মডিফিকেশন অফ প্রোটিন। তারপর যে নিম্নলিখিত কোন ঘটনাটি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ঘটে না? তাহলে এখানে প্রোটিনের ভাঁজ, প্রোটিনের গ্লাইকোজাইলেশন, সিগন্যাল পেপটাইড ক্লিভেজ, ফসফোলিপিড সংশ্লেষ। তাহলে এই কাজটা হয় না, ডি নম্বর কাজটা এখানে হয় না, কারণ লিপিডের কাজটা সম্পূর্ণরূপে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে হয়। গলগি বডি আবিষ্কার করেন ক্যামেলিও গলগি। তো রবার্ট হুক আবিষ্কার করেছিল কোষ, সেল, ফাদার অফ সাইটোলজি। লিউয়েনহক আবিষ্কার করেছিল সেল, কিন্তু সে লিভিং আর সে ডেড। ওয়াটসন ক্রিক আবিষ্কার করেছিল তোমার ডিএনএ। গলগি বস্তু উৎপন্ন হয় প্লাজমা পর্দা থেকে।
গলগি বস্তু উৎপন্ন হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। গলগি বস্তু উৎপন্ন হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। ডিকটিওজম কি? উদ্ভিদ কোষের লাইসোজোম, উদ্ভিদ কোষের গলগি বডিকে ডিকটিওজম বলা হয়ে থাকে। তো এই হচ্ছে আজকের আমাদের ভিডিও, এখানে আমি শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিই। এর পরবর্তী পার্টগুলো খুব তাড়াতাড়ি পরীক্ষার আগে তোমাদের কাছে চলে আসবে। তাই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। কোনো কোয়েশ্চেন অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।